বিএমআই আর বিএমআর। বিএমআর ছিল হচ্ছে বেজাল মেটাবলিক রেট। আমরা এটা দেখেছিলাম যে বিএমআর এর মেইন বেসিকটা হচ্ছে সাধারণত আমরা যখন খাদ্য আমরা যখন বিশ্রাম নিই তখন আমাদের বিশ্রাম অবস্থায়ও দেহে কিছু শক্তি ব্যয় হয়। সেই ব্যয়িত শক্তিকে আমরা হিসাব করি কি দিয়ে? বিএমআর দিয়ে, মানে বেজাল মেটাবলিক রেট। আই থিঙ্ক এটা না বললেও কি তুমি শুনতে পাচ্ছ? পেছনে শোনা যাচ্ছে? ভালোভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে বেজাল মেটাবলিক রেট অর্থাৎ পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ। আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, মনে আছে যে মৌল বিপাক শক্তি, একই কথা। তাহলে বিএমআর কাকে বলে এটা তুমি কিন্তু অবশ্যই মনে রাখবা, আগের দিন এটা পড়াইছি আমি। আচ্ছা, একবার 1 মিনিট আমরা রিভিশন দিব। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, মানে বডির সাথে মাস। মাস মানে কি? ভর। কিন্তু আসলে আমাদের ভরের থেকে কোনটা ইম্পর্টেন্ট আমরা মাপি? আমরা সবাই মাপি কি ভর নাকি ওজন? ওজন। তাহলে বডির সাথে ওজনের যে সম্পর্ক, অনেকে আছে তার বডির তুলনায়, তার দেহের আকৃতির তুলনায় ওজন অনেক বেশি। অর্থাৎ আবার অনেকে আছে বডির আকৃতির তুলনায়, নাফিস তুমি হাসতেছো কেন? তোমার কি এমন? তুমি তো এমন না। আচ্ছা, অনেকেই আছে যেমন ওই যে পেছনে, ওর দেখে মনে হচ্ছে বডির তুলনায় দেহের ওজন কম, কিন্তু ঠিক আছে, তোমার বিএমআই আই থিঙ্ক ঠিক আছে, আমরা আজকে মাপবো, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে কি যে আমাদের একটা যেটা ছবি আছে, একটা ছবি দেখায়, এই ছবিগুলো একটু তাকাও। এই যে এনার নাম কি? এর নাম হচ্ছে চিকন আলী, ঠিক আছে। আর আমার ব্যাচে, তোমাদের 9-এর ব্যাচে একটা ছেলে পড়ে, 4টার ব্যাচে, সে এরকম স্বজন, একটু ই টাইপের, দেখলেও এরকম। হ্যাঁ, এই আমার ওপেন ক্যামেরা এগুলো বললে তো খারাপ দেখায়। আচ্ছা, যাই হোক, তো দেখো তাহলে এরকম টাইপের যে বৈশিষ্ট্যগুলো আছে, মানে বডির সাথে ওজনের যে সম্পর্ক, তাকে আমরা কি বলি? বডি মাস ইন্ডেক্স। তো আগের দিন আসলে আমরা যা পড়েছি সেটাতে আমি একটু বলি, তোমাদের মনে আছে হয়তো, যে বিএমআর নির্ণয় করার জন্য একটাই সূত্র, ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। তো এই সূত্রটা কে দিয়েছিল? হ্যারিস বেনেডিক্ট। আমরা মেয়েদের বিএমআর নির্ণয়ের সূত্র পারি, ছেলেদের বিএমআর নির্ণয়ের সূত্র পারি, এই যে 655 প্লাস 9.6 গুণ ওজন কেজিতে। এই যে সংখ্যা, এগুলো তোমাদের আসলে একবার করলে মনে থাকবে না। তোমরা সুন্দর করে এই দুইটা জিনিস একটা কাগজে লিখবা, লিখে তোমার টেবিলের সামনে টাঙায় রাখবা আপাতত এই 1 মাস, ঠিক আছে? এবং প্রয়োজনে প্রতিদিন একজনের বিএমআর নির্ণয় করবে তোমাদের বাসার, তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে বিএমআর যেটা একটা কাগজে লিখবা সূত্র, কারণ এই সূত্র মনে রাখার ট্রিক্স আমি দিচ্ছি না, আর মনে রাখার ট্রিক্স আমি দিবও না, এটা তোমরা মুখস্থ করবা। 9.6 কীভাবে মনে রাখতে পারো? দেখো, যখন ওজন হবে, ওজনে কি হবে? আমি তারপরেও বলি, ওজনে কি হবে? 9.6, ঠিক আছে? 9.6 মানে 9/6। এই মেয়েরা ওজন নিয়ে কি করে? না, সবচেয়ে বেশি নয় করে তো বয়স নিয়ে, কিন্তু ধরো ওজনে কি আছে? 9 আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, উচ্চতার সাথে কত গুণ দিতে হবে? সেন্টিমিটার করে 1.8, এটা দেখো। আর বয়স কত? এই মনে রাখবা, সেটা হচ্ছে 4.7, 47, তাই না? তাহলে মনে রাখবো 4.7 মাইনাস 4.7, এটা মনে রাখলে হবে। কারণ বয়স কিসে? বছরে। দেখো, বয়স কিসে? বছরে। তোমরা একটা কাজ করবা, বছর ইংলিশ কি বলো? ইয়ার। ইয়ারে কয়টা লেটার আছে? শুরু হবে কি দিয়ে? 4 দিয়ে, ঠিক আছে? এটা জাস্ট ট্রিক্স, কিন্তু এইসব ট্রিক্স তোমাদের লাগবে না, তোমরা নর্মালি মুখস্থ করবা। আর ছেলেদেরটা তোমরা অবশ্যই মুখস্থ করবা। ছেলে, এই কি ছেলে? ছেলে, তাহলে ছেলেতে কি হবে? না, 66। দেখো, ছেলেদের কি হবে? 66। আচ্ছা, আর ওজন 13.7, উচ্চতা হচ্ছে 5 গুণ উচ্চতা সেন্টিমিটার, 5 দিয়ে মনে রাখবা। আর বয়স কত? বয়সও মাইনাস দিতে হবে হচ্ছে 6.8, মানে ছেলেদের ক্ষেত্রে বয়সটা বেশি গুণ দিয়ে মাইনাস করতে হয়। তো যাই হোক, এটা তোমরা মুখস্থ করবা, তারপরে প্র্যাকটিস করবা, এটা নিয়ে আমি কথা বলছি না। বিএমআর এর মান অলওয়েজ কিসে বেরোবে? ক্যালোরিতে, এটা মনে রাখতে হবে। বিএমআর এর মান অলওয়েজ কিসে বেরোবে?
ক্যালোরিতে বেরোবে। আর বিএমআর এর মান বের করার পরে আমরা বের করতে পারি দৈনিক খাদ্য চাহিদা, মানে প্রতিদিন তোমার কতটুকু খাবার লাগবে। তো এই খাবারটা কতটুকু লাগবে এটা ডিপেন্ড করবে তুমি কোন ধরনের শারীরিক কাজ করো, পরিশ্রমী না নাকি হালকা পরিশ্রমী, সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করো, পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা করো, পরিশ্রমী সপ্তাহে প্রতিদিন খেলাধুলা করো, আর অত্যন্ত পরিশ্রমী। তাহলে এই 5টা টাইপ হতে পারে। তুমি যে টাইপের সেটা সেই বিএমআর এর সাথে এই সংখ্যাগুলো গুণ দিতে হবে। এবং সংখ্যা মনে রাখার ট্রিক্স কি বলছিলাম, 2, 3, 5, 7, 9, মানে 3, 5, 7, 9 এভাবে মাথায় রাখতে পারো। তুমি এটা মনে রাখবা নিজের মতো করে, এবং তারপরে তুমি প্রতিদিনের ক্যালোরির মানটা বের করতে পারো। অনেক সময় বিএমআর কোয়েশ্চেনে এসে বলে কি যে সে যদি অত্যন্ত পরিশ্রমী হয় তাহলে তার দৈনিক খাদ্য ক্যালোরি চাহিদা কত, তখন তুমি কত গুণ দিবা, 1.9 গুণ করে তুমি বাকিটা বের করবা। এখন চলো, এটা যেহেতু আমরা পড়ছি এটা আমি আর বলছি না, চলো আমরা পড়বো হচ্ছে এখন বিএমআই। বিএমআই এর ফুল ফর্ম কি, বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, বিএমআই এর যে সূত্র, এই সূত্রটা দেখো আমাদের বইয়ে কি লেখা আছে, বিএমআই ইকুয়ালস টু দেহের ওজন পার কেজি, মানে কেজিতে ওজন বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার। আসলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখলে না, আমরা নর্মালি তো এভাবে লিখি না, আমরা কিভাবে লিখি, সবাই সুন্দর করে এখানে লেখো বিএমআই ইকুয়ালস টু, আমরা এরকম একটা দাগ দিই না, উপরে একটা জিনিস লিখি নিচে একটা জিনিস লিখি, এইভাবে লিখলে আমাদের দেখতে সুবিধা হয়, মনেও থাকে। সবাই লেখো যে ওজন কিসে, কেজিতে বাই উচ্চতা মিটারে, এবং তার কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। এভাবে মাথায় রাখবো, উচ্চতা কেজিতে, সরি ওজন কেজিতে, উচ্চতা। আজকে আসলে কাট না, মানে আমি এর আগে যে ক্লাসটা নিয়েছি সেখানেও এরকম মাঝে মাঝে দু একটা ভুলভাল বলছি। কারণ মানে যখন হয় কি, যখন তোমার ব্রেন ঠিক মতো কাজ করবে তখন সব কিছু ঠিকঠাক হবে, আর যখন এরকম থাকবে তখন তুমি একটা জিনিস এলোমেলো বলার পরে তখন ব্রেন ধরবে আর এটা তো ভুল বলছি, ঠিক আছে। তো এরকম ঘটনা হয়। তো বিএমআই হচ্ছে ওজন কেজিতে আর উচ্চতা মিটার স্কোয়ারে, ঠিক আছে। তো এখন দেখো না আমার কণ্ঠ কেমন লাগতেছে, তারপরে আমার নিজের মতো নাক কান চোখ, চোখ তো না, নাক কান বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, কথা বলতে মাঝে মাঝে কাশি হচ্ছে, এখনো তো হয়নি। ওকে, ধন্যবাদ ডাক্তার মাহাদি কবির। এখন দেখো কথা না, দেখো চোখের কথা বললাম, চোখ কিন্তু আসলে বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, এখন সবাই একটা বিএমআই আমরা নির্ণয় করব। চলো, কার বিএমআই নির্ণয় করা যায়, আমরা করব হচ্ছে এখন ডক্টর ইউনুস। আমাদের ইউনুস হচ্ছে জনতার সরকার, ঠিক আছে। হ্যাঁ, তো আওয়ামী লীগ দেখলে কি হবে, ও ওকে ওকে করুক, আসো। মনে করো এই বাচ্চারা, আমরা ধরি ডক্টর ইউনুসের ওজন হচ্ছে আনুমানিক 72 কেজি। আচ্ছা, বয়স 86 বছর। হ্যাঁ, 82, আই এম নট শিওর। ঠিক আছে, আমি ঠিকঠাকই লিখছি, 85 ইয়ার্স, জুন মাসে 86 বছর, মানে 85 ধরে নাও, 86 বছর। আচ্ছা, 85ও করতে পারো, ওজন এখানে থাকে নাকি, পাগল। ওজন আমরা ধরে নিই, তোমরা যদি চাও 85 করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো, তাহলে ওজন 72 কেজি, বয়স 85 বছর। তো বয়স দিয়ে কি এটা নির্ণয় করা যায়, কি নির্ণয় করতে হবে, উচ্চতা। তো হ্যাঁ, দাঁড়াও, পাঁচ ফিট 10 ইঞ্চি। দাও, ওনার বার্থডে হচ্ছে, বাবা তোমরা তো
ওনার বার্থডে হচ্ছে জুন মাসের 28 তারিখ। আচ্ছা ঠিক আছে, কথা না। দেখো উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। ওকে, শেষ। এবার আমরা বিএমআই নির্ণয় করব। বয়স তো এখানে লাগবে না, এটা দরকার নাই। তবে বিএমআর এর ক্ষেত্রে লাগবে। তোমাদের পরের দিন কাজ দিব যে ডক্টর ইউনূসের বিএমআর বের করব। এখন আসো উচ্চতা। এখন সবাই বলো তাহলে আমরা বিএমআই কি করব? বিএমআই তাহলে দেখো এখানে কত হবে? 72। আচ্ছা, ফার্স্টে আমাদের কাজ কি? উচ্চতাকে আমরা কিসে বের করব? সাইলেন্ট হইতে বলছি আমি সবাইকে। মিটারে বের করব। কিভাবে? 5 ফুট 10 ইঞ্চিকে আমরা কিভাবে মিটার করব? আগে তোমাকে ইঞ্চিগুলো বের করো। 5 ফুট কত ইঞ্চি? 5 গুণ 12 প্লাস কত? 10, এত ইঞ্চি। তাহলে কত হলো আসেন? 60 প্লাস 10 কত? 70 ইঞ্চি। আর 70 ইঞ্চি 70 গুণ কত? 2.54। তখন এটা কিসে বেরোবে? সেন্টিমিটার। তাহলে কত করো? 70 গুণ 2.54 177.8। কত? 8 এর পরে কত? আচ্ছা, সেন্টিমিটার। আচ্ছা, এবার আসো তাহলে মিটারে কত হবে? 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কি হয় বলো তো? দশমিক জাস্ট দুইটা ঘর সামনে আগায় আসে। তাহলে কত হবে? 1.778। এটা কি তোমরা বোঝো সবাই? যখন তুমি 100 দিয়ে ভাগ করবা তখন দশমিক কয় ঘর সামনে আসবে? 2 ঘর। তাহলে 177 সেন্টিমিটার মানে কত? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 177 সেন্টিমিটার মানে কি? 1 মিটার 77 সেন্টিমিটার, 1.778 মিটার। আচ্ছা, এখন দেখো যদি এটা হয় তাহলে আমরা কি করব? 72 কেজি। এবার আসো 1.778 মিটার এর কি হবে? স্কয়ার করো। এবার কত হবে? একবারে দাও। ও বলে 3 পয়েন্ট। বিএমআই নাকি 3? তোমাদের লাগবে না, আমার ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর কই? বলো কত? 22.77। আর লাগবে না, 78। হ্যাঁ, কেজি পার এর একক কি? কেজি পার। কেজি পার কি? মিটার স্কয়ার না? তাহলে বিএমআই এর একক কি হবে? কেজি পার মিটার স্কয়ার। তাহলে কত হবে? 22.78। তাহলে আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টার বিএমআই কত বলো? 22.78। তাহলে প্রধান উপদেষ্টার বিএমআই হচ্ছে 22. ওটা তো কালার চেঞ্জ করতে হবে। 22.78। ওকে, কি অবস্থা? $22.9। আচ্ছা, 7-8 মানেই ধরে নাও 7-8। আচ্ছা, এবার আসো, এবার চলে আসো। এখন তোমাদের নাফিস তোমারটা বের করবো। বলো বলো তোমার ওজন কত? হ্যাঁ বলো কত? 80? 82 কেজি। আচ্ছা বলো এবার উচ্চতা কত? আচ্ছা, তাহলে 5 ফুট আমরা তোমার বাড়াই দিলাম 7। তাহলে বলো 5 ফুট 7 ইঞ্চি সমান কত হতে পারে? এটা কত? 67 ইঞ্চি। 67 গুণ কত? 2 পয়েন্ট। আমরা দ্রুত শেষ করবো, অনেকগুলো পড়বো পরে। 5 ফুট কত হবে? 170.18 সেন্টিমিটার। তাহলে কত মিটারে কত হবে? 1.7018 মিটার। তাহলে কত হবে? 1.7018 মিটার স্কয়ার। তাহলে বলো কত বেরোবে? বলো। শিওর? সবার কি তাই বেড়েছে? কত? 28.31 হয় না, 31 হয়। কেজি পার মিটার কিউব। ও সরি, মিটার কিউব। দেখছো, কেজি পার মিটার কিউব লিখে বলতেছি আমি। ব্রেনের কি হয়েছে? আচ্ছা, তাহলে কত? তাহলে আমাদের নাফিসের কত? 28.31। ওকে,
আচ্ছা এবার চলে আসো, কথা না, আমরা আমরা হচ্ছে আর একজনের বিএমআর আচ্ছা আর দরকার নাই। এবার চলে আসো, আমি তোমাদেরকে বলি এই বিএমআর দিয়ে আসলে বোঝা যাবে যে তার দেহের ওজন, উচ্চতা এগুলো কেমন। কথা না, দেখো বিএমআই এর মানের দিকে সবাই খেয়াল করো, এইটা আমাদের লাগবে। তাহলে বিএমআই কি আমরা বের করতে পারবো? যে কারো মানুষের বিএমআই বের করতে পারবো না? পরের দিন সবাই সবারটা বের করবা। এবার চলে আসো, সিকোয়েন্স হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যদি কারোর বিএমআই 18.5-এর নিচে হয় তাহলে সে কী হবে? শরীরের ওজন কম। দিস ইজ কল্ড আন্ডার ওয়েট। লিখে রাখো সবাই, এটাকে ইংলিশে আমরা কি বলবো? আন্ডার ওয়েট। তাহলে শরীরের ওজন কম, তাহলে কি করতে হবে? তাকে পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে, মানে খাওয়া দাওয়া করতে হবে, পরিমিত ওজন বাড়াতে হবে। সেকেন্ড হচ্ছে 18.5 থেকে 24.9, এটা স্টার দিয়ে রাখো, পরীক্ষাতে এটা আসবে। এটা কি বলা হচ্ছে? সুস্বাস্থ্যের আদর্শ মান। তার মানে আমাদের ডক্টর ইউনূসের কি হবে বলো? সুস্বাস্থ্যের আদর্শ মান কতর মধ্যে আছে? 18.5 থেকে 24.9 এর মধ্যে। আচ্ছা এবার চলে আসো, পরেরটা কি? 25 থেকে 29.9। এই ক্ষেত্রে কি হবে? শরীরের ওজন অতিরিক্ত। সবাই ওই ক্যালকুলেটর এবং আদার্স কাজ বাদ দাও, যেগুলো মার্ক করতে বসি করো। 25 থেকে 29.9, 25 থেকে 29.9 হলে কি হবে? শরীরের ওজন কি হবে? অতিরিক্ত। এটাকে আমরা কি বলবো? ওভারওয়েট। কি বলবো? লিখে রাখো। এগুলা তো তুমি পরীক্ষার খাতায় ইংলিশে একটু লিখে দিবা, তাহলে কি হবে? এটা ওভারওয়েট। ওভারওয়েট মানে কি? অতিরিক্ত ওজন। তার কি করতে হবে? ব্যায়াম করতে হবে। কি করতে হবে? ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমাতে হবে। খাওয়া দাওয়ার কথা কি বলছে এখানে? না, কি করতে বলছে? ব্যায়াম করতে বলছে। আচ্ছা এবার চলে আসো, পরেরটা কত থেকে শুরু হয়েছে? 30 থেকে 34.9। তারপরে শুরু হয়েছে কত? 35 থেকে 39.9। এখন দেখো 30 থেকে 34.9 এর মধ্যে যারা আছে ওরা মোটা হওয়ার কোন স্তর? প্রথম স্তর। তার কি করতে হবে? খাদ্য গ্রহণ করতে হবে। কিভাবে? বেছে বেছে, এবং সাথে কি করতে হবে? ব্যায়াম। দেখো যার 35 থেকে 39.9 সে কিসে আছে? মোটা হওয়ার দ্বিতীয় স্তর। তার কি করতে হবে? পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং সাথে কি করতে হবে? ব্যায়াম। খেয়াল করো, একটা বলছে বেছে খাদ্য গ্রহণ, আর একটা বলছে পরিমিত খাদ্য গ্রহণ। মানে বেছে বেছে খাবে, কোনটা খাইলে তার কি হবে সে অনুযায়ী। আর পরিমিত মানে কি? সে এমনি বেশি খায়, পরিমিত করতে হবে, কমাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর 40-এর উপরে তো মনে করো অতিরিক্ত মোটাত্ব। না, ওর 39 বেরোয়ছিল, অতিরিক্ত মোটাত্ব। তাহলে এটাকে অনেক সময় বলা হয় কি? মোটা হওয়ার তৃতীয় স্তর। তার মানে প্রথমে যখন কারোর 25 থেকে 29.9 এর মধ্যে হবে তার কি হবে? তার কি কোনো স্তর? মোটা হওয়ার কোনো স্তর? কিন্তু যে 30-এর বেশি হবে তার জন্য কনগ্রেচুলেশনস, আপনি মোটা হওয়ার প্রথম স্তরে আছেন, তাই না? তার মানে এটা মাথায় রাখবা। অনেক সময় আমরা ভুল করি কোথায়? সবাই দেখো, ভুল করি কোথায়? ওকে বলো, এইদিকে দেখাও। ভুল করি কোথায়? সেটা হচ্ছে যখন পরীক্ষাতে আসে যে 25 আমরা পড়ছি 24.9 পর্যন্ত কি আদর্শ মান না? এরপরে মনে করি কি? এরপরে মনে হয় মোটা হওয়া শুরু হবে। অনেকে ভাবে কি তাহলে 25 থেকে মনে হয় মোটা হওয়ার প্রথম স্তর। এটা ভুল যায় এই কারণে। এজন্য পরীক্ষাতে বেশি আসে হচ্ছে এটাও আসে যে 25 থেকে 29.99 এর মধ্যে থাকলে কি এটা কি মোটা হওয়ার কোনো স্তর? এটা জাস্ট কি? অতিরিক্ত ওজন। বোঝা গেছে? 30-এর পরে যায় কি হবে? মোটা হওয়ার স্তর 30। এবার দেখো তোমার এই সংখ্যাগুলো একটু হ্যাপাজার্ড মনে হচ্ছে না? দেখো এই সংখ্যাগুলো খুব ইজিলি আমাদের মনে থাকবে। কিভাবে? দেখো তো, 25, 30, 35, 40। এখন বলো 25, 30, 35, 40 এ কি তোমার মুখস্থ করা লাগবে? এবার আসো, বলো তো 25-এর আগের সংখ্যা কত? 24.9। তাহলে 30-এর আগের সংখ্যা কত? 29.9। 35-এর আগের সংখ্যা কত? 34.9। 40-এর আগের সংখ্যা কত? তাহলে কি কোনোটাই মুখস্থ করা লাগবে? একটা করতে হবে। কোনটা? 18.5। তাহলে 18.5 থেকে 24.9, পরে কি হবে? 25 থেকে 29.9, পরে কি হবে?
30 থেকে 34.9, পরে কি হবে 35 থেকে 39.9, 40-এর উপরে। একটাও কি চিন্তা করে কষ্ট করে মুখস্থ করতে হবে? সবাই কি বুঝছি কীভাবে মনে রাখবো? ওকে ডান। তাহলে এখন তোমার কাজ হচ্ছে যে কোনো তোমার পরীক্ষাতে আসতে পারে একটা ওজন দিবে, উচ্চতা দিবে, দিয়ে বলবে সে তার এখন কি করা উচিত। যদি তুমি দেখো যে সে হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তর আছে, তখন তুমি কি লিখবে? তার কি করতে হবে? পরিমিত খাদ্য গ্রহণ এবং ব্যায়াম করতে হবে। এখন পরীক্ষাতে কিন্তু তোমার ওটা 3 মার্ক বা 4 মার্কে আসবে, তখন কিভাবে লিখবে আমি এটা শেখাই দিব। তো তার আগে আমরা এবার একটু দেখি যে পরের অংশগুলোতে আসলে কি কি আছে। দেখো পরে এই যে ছবিতে আছে, এখানে পরে আছে কি প্রত্যেকের পুরো শ্রেণীর গড় বিএমআর বের করে, বিএমআই বের করে তার উপর একটি প্রতিবেদন লেখো। যাই হোক, তো সবাই খেয়াল করো, পরীক্ষাতে কিন্তু তোমার যে কোয়েশ্চেনটা দিবে সেখানে অবশ্যই সে হয় 25 হবে, 25-এর উপরে হবে, না হয় 30-এর উপরে হবে, ঠিক আছে? তখন তোমাকে বলবো কি তার কি করতে হবে। তখন তোমার কাজ কী হবে? তুমি কি লিখবা? শরীরচর্চা ও বিশ্রাম। তো শরীরচর্চাটা গুরুত্বপূর্ণ। এখন তোমাকে লিখতে হবে কোন কোন ধরনের শরীরচর্চা সে করবে, কেমন শরীরচর্চা করলে মানুষ সুস্থ থাকবে, এই টাইপের যে কথাবার্তা, এগুলো কি আন্দাজে হুবহু বইয়ের লাইন চাইলে তুমি মুখস্থ করতে পারো। তোমরা তো সবাই মুখস্থ করার ওস্তাদ, তোমরা কি করতে পারো? এটা আগে আমরা পড়বো, আমি একবার পড়াই দিব, কনসেপ্টটা বোঝাই দিব, এরপরে এখান থেকে মেইনলি আমরা লিখবো। তাহলে কোন কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে লিখবো, বুঝতে পারছো? ওই বিএমআই এর কোয়েশ্চেনের লাস্টে লাগানো থাকবে, তার এখন কি করতে হবে, তুমি লিখবা কি ঠিকমতো শরীর, যেমন তোমার লেখা আছে যে পরিমিত খাদ্য গ্রহণ ও ব্যায়াম, ওই ব্যায়াম নিয়ে তুমি একটু লেখালেখি করবা। আর পরিমিত খাদ্য গ্রহণ নিয়েও লিখবা যে খাবারগুলো খাইলে, যে খাবারে ক্যালোরি কম সেগুলো খাওয়া উচিত, যেগুলোতে ক্যালোরি বেশি, চর্বি বেশি সেগুলো খাওয়া যাবে না, তাই না? ওই যে আবার ওই যে মনে আছে খাদ্য পিরামিড পড়ছিলাম আমরা, বলবো যে খাদ্য পিরামিড অনুযায়ী তাকে খাবার খাইতে হবে, সবচেয়ে বেশি কি খেতে হবে? ওকে, খাদ্য পিরামিড অনুযায়ী তাকে খাবার খেতে হবে। এখন আমি জাস্ট বলি বর্তমান সময়ে মানুষ কেন বেশি মানে স্থূলতা বৃদ্ধি পাচ্ছে কেন? স্থূলতা মানে কি? মোটাত্ব। স্থূলতা মানে কি? মোটাত্ব, ঠিক আছে? ওবেসিটি। বলো স্থূলতার ইংলিশ কি স্যার? ওবেসিটি। ওবেসিটি মানে ওবেস পারসন, ওবেসিটি, ঠিক আছে? এখন দেখো সুস্থ সবল মানে সুস্থ স্বাভাবিক থাকার জন্য সবারই কি করা উচিত? পরিমিত পরিশ্রম করা উচিত, মানে ব্যায়াম করা উচিত, শরীরচর্চা করা উচিত। বর্তমানে কাজের ধারা, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি, পড়াশোনার চাপ, খেলার মাঠের অপ্রতুলতা, এই সব কারণে আমরা খুব কম হাঁটাচলা কিংবা দৌড়াদৌড়ি করি। তুমি এইসব কথা লিখবা, ঠিক আছে? ফলে আমাদের সামগ্রিক স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, মানে মোটামুটি সবাই মোটা হয়ে যাচ্ছে, মোটামুটি সবাই মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এতে শরীর সুস্থ সবল থাকছে না, আমরা কর্মবিমুখ হয়ে পড়ছি, মানে আমরা কাজ টাজ করি না, সারাক্ষণ বসে থাকি, মানে মানে দৈহিক যে পরিশ্রমের কাজ আমরা করি না। পরিমিত শরীরচর্চার মাধ্যমে আমরা আমাদের শরীরের কার্যক্ষমতা অটুট রেখে সুস্থ থাকতে পারি। এই কথাটা সবসময় তোমরা লিখবা, এই কথাটা সব অ্যান্সারে লিখবা যে কীভাবে আমরা সুস্থ থাকবো, পরিমিত শরীরচর্চা করে। হ্যাঁ, এই কথাটা সবসময় লিখবা। দেখা গেছে যারা প্রতিদিন, এবার এই লাইনটাও লিখবা, দেখা গেছে বা বলবো যে সুন্দর করে লিখবা, গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন 1 ঘন্টা মাঝারি মানের শরীরচর্চা করে, পরিমিত খাদ্য গ্রহণ করে, তারাই সুস্থ এবং হাসিখুশি জীবনযাপন করে ও দীর্ঘ জীবন লাভ করে, ঠিক আছে? তার মানে তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি কোয়েশ্চেনের অ্যান্সারে লিখবা। শরীর চর্চার মাধ্যমে কি সম্ভব? এবার আসো স্পেসিফিক, স্যার ওজন বেশি, তখন তুমি বলবো যে অমুক ব্যক্তি তার শরীরের ওজন বেশি, ফলে শরীরচর্চার মাধ্যমে তার অতিরিক্ত ওজন কমানো সম্ভব, ঠিক আছে? লিখে দিবা। শরীরচর্চার ফলে আরও কি সম্ভব, তার লিখে দিবা কি শরীরচর্চার ফলে অন্যান্য রোগ তার হতে পারে। কী রোগ হতে পারে স্যার? ডায়াবেটিস হতে পারে, হৃদরোগ হতে পারে, সাথে বেশ কয়েক ধরনের ক্যান্সারও হতে পারে, ঝুঁকিও আছে। যদি সেই ব্যক্তি নিয়মিত শরীরচর্চা করে, পরিশ্রম করে, তাহলে তার শরীরের ওজন কমবে, তখন তার এই রোগের ঝুঁকি থেকে সে মুক্ত হবে। বোঝা গেছে? তাহলে আমরা এই যেমন এই কথাগুলো লিখবো, সাথে তুমি অবশ্যই কি অ্যাড করে দিবা, যার ওজন বেশি, যে ওবেস পারসন, তার অবশ্যই শরীরে কী হবে? বিভিন্ন রকম রোগ হবে। তার মধ্যে কোন 2টা রোগ তুমি লিখে দিবা? ডায়াবেটিস এবং হৃদরোগ। পরীক্ষাতে তো তোমার 1 লাইনের অ্যান্সার তো 1 লাইনে, কিন্তু তুমি তো 3-4 মার্কের জন্য 1 লাইন 2 লাইন লিখলে হবে? এইসব কথা লিখতে হবে না? তাকে সে যদি ওজন না কমায়, তুমি তোমার মতো লিখবা, সে যদি ওজন না কমায় ভবিষ্যতে তার ডায়াবেটিস এবং হৃদরোগ হওয়ার ঝুঁকি আছে। এই তো এইসব লিখবা। এরপরে কি লিখবা?
এবার আসো সে কিভাবে শরীরচর্চা করতে পারে, বলবো সে প্রতিদিন 1 ঘন্টা পরিশ্রম করতে পারে। এখন তার মধ্যে আবার এক্সট্রা কি করতে পারে, চাইলে বলবা যে উদাহরণস্বরূপ বলা যায় এই কাজগুলো করবে, জোরে হাঁটা, জগিং, দৌড়, সাঁতার কাটা, খেলাধুলা করা, সাইকেল চালানো, এগুলা শরীরচর্চার অংশ। ঠিক আছে, লিখতে পারবা তো? ওকে, এবার আসো লাস্টে লিখবা কি যে শুধুমাত্র শরীরচর্চা করলে আসলে হবে না, একজন মানুষের সুস্থ স্বাভাবিক থাকতে গেলে পরিমিত কি থাকতে হবে, বিশ্রাম নিতে হবে। শারীরিক এবং মানসিক পরিশ্রমের পরে বিশ্রাম প্রয়োজন। ভাবতে পারে যে শুধুমাত্র যে যারা শারীরিক পরিশ্রম করে তাদের বিশ্রাম লাগবে তা না। এই যে আমি মানসিক পরিশ্রম করতেছি, আবার দাঁড়ায় থেকে ক্লাস নিচ্ছি, আমার দুইটাই পরিশ্রমই হয়, আমার বিশ্রাম নেওয়া হচ্ছে না। দেখো, তাহলে শারীরিক এবং মানসিক পরিশ্রমের পরে বিশ্রাম প্রয়োজন। কি করতে হবে বিশ্রামের জন্য? শুয়ে থাকতে হবে, ঘুমাইতে হবে, এই দুটো হচ্ছে বিশ্রামের অংশ। আমরা তো এখন বিশ্রাম নিই না, আমরা করি কি শুয়ে শুয়ে মোবাইল চালাই, মানে শারীরিক বিশ্রাম নিই কিন্তু মানসিক বিশ্রাম করি। আর তোমরা কেউ আসো শুয়ে শুয়ে বসে টিভি দেখো, ঠিক আছে, মানে বিশ্রাম নিয়ে আমরা টিভি দেখে মোবাইল চালাই, লাইভ এরকম, তাই না? বিশ্রামের ফলে শরীরের বিভিন্ন অংশ পুনরায় শক্তি সঞ্চয় করে। এবার আসো লাস্ট কথা, জীবজগতের প্রতিটি প্রাণী বিশ্রাম নেয়। এই বিশ্রাম দিন এবং রাত্রির চক্রের সাথে সম্পৃক্ত, খুবই ইম্পর্টেন্ট, দিন এবং রাতের চক্রের সাথে সম্পৃক্ত। অনেক প্রাণী আছে যারা সূর্যালোকে কর্মক্ষম থাকে, মানে দিনের বেলায় কর্মক্ষম থাকে, যেমন মানুষ সহ পৃথিবীর ম্যাক্সিমাম প্রাণী সূর্যের আলোতে দিনের বেলা কর্মক্ষম থাকে। আসলে আল্লাহ তাআলা দিন এবং রাতকে সৃষ্টি করছে কেন, জানে দিনের বেলা সবাই কাজ করতে পারে, রাতের বেলা জন্য বিশ্রাম নিতে পারে, এই জন্য। অনেক প্রাণী আছে যারা সূর্যালোকে কর্মক্ষম থাকে বলছি, আবার অনেক প্রাণী আছে যারা দিনে বিশ্রাম নেয় কিন্তু রাতে কর্মক্ষম হয়ে খাদ্যের খোঁজে বেরোয়, এদেরকে কি বলা হয়, নিশাচর। কি বলা হয়? নিশা মানে কি? রাত, নিশাচর। ঠিক আছে, ওকে। তাহলে কি আমরা যদি পরীক্ষাতে কখনো ওই কোয়েশ্চেন আসে আমরা লিখতে পারবো তো শরীরচর্চা? লিখে ফেলতে হবে। এবার আসো বলবো কি খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার। দেখো বেশ কিছু পদার্থ আছে, আমি একবারে তোমাদের বোঝাই দিই। খাদ্য সংরক্ষণ ইংলিশ কি? প্রিজার্ভ, প্রিজার্ভেশন। সংরক্ষণের নাউন কি? প্রিজার্ভেশন। তাহলে প্রিজার্ভেশন, প্রিজার্ভ করার জন্য আমরা যা ইউজ করি ওদেরকে কি বলা হয়? প্রিজারভেটিভস। ওকে, এখন আসলে খাদ্য কেন পচে যায় বা খাদ্য আসলে সংরক্ষণ আমরা কেন করি, এই দুইটা বিষয় একটু আমাদের জানতে হবে। খাদ্য আমরা কেন সংরক্ষণ করি? যাতে খাদ্যটা নষ্ট না হয়ে যায়, পচে না যায়, তাই না? পচনের হাত থেকে বাঁচাইতে। তার মানে খাদ্য সংরক্ষণ এমন একটি প্রক্রিয়া যেটি খাদ্যের কি রোধ করে? পচন রোধ করে, এবং গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্য মান কি রাখতে সাহায্য করে? অটুট, মানে ঠিক রাখতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে স্যার খাদ্য কেন পচে যায়, এটা আমাদের একটু জানতে হবে। খাদ্য কেন পচে? খেয়াল করো, 3টা কারণে খাদ্য পচে। তো এখানে লেখা আছে, তোমাদের বইয়ে যা লেখা আছে ওইটাই বোঝাই দিই। সবাই 1 নম্বর পয়েন্ট চিন্তা করো, যে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। 1 নম্বরে দেখো ব্যাকটেরিয়ার সংক্রমণে খাদ্য পচতে পারে, ছত্রাকের সংক্রমণে খাদ্য পচতে পারে। 2 নম্বরে হচ্ছে ছত্রাক। আর 3 নম্বরে মনে রাখবা খাদ্যের মধ্যে অনেক সময় চর্বি জাতীয় বা লিপিড অংশ থাকে। এই চর্বি জাতীয় অংশের জারণ বন্ধ করা, তার মানে চর্বি জাতীয় অংশের জারণ যদি হয় এই কারণেও খাদ্য পচতে পারে। তার মানে 3টা কারণ কি কি? ব্যাকটেরিয়ার সংক্রমণ, ছত্রাকের সংক্রমণ, আর চর্বি জাতীয় অংশের জারণ। তাহলে কি কি বন্ধ করতে হবে? ব্যাকটেরিয়ার সংক্রমণ বন্ধ করতে হবে, তারপরে ছত্রাকের সংক্রমণ বন্ধ করতে হবে, এবং চর্বি জাতীয় খাদ্যের জারণ বন্ধ করতে হবে। এখন এগুলো করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? দেখো ব্যাকটেরিয়া হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম। এজন্য এদেরকে মানে আমরা ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচতে কি ইউজ করি জানো? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। কি ইউজ করি? আমি জাস্ট তোমাদেরকে পড়াই দিচ্ছি, আর কিছু না। তাহলে ব্যাকটেরিয়া থেকে বাঁচতে আমরা খাদ্য সংরক্ষণে কি ব্যবহার করি? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। আচ্ছা, শর্টটাকে অ্যান্টিফাঙ্গাল, এটা লাগবে না। চর্বি জাতীয় অংশের জারণ, খেয়াল করো জারণের ইংলিশ কি? অক্সিডেশন। জারণের ইংলিশ কি? তাহলে আমরা অক্সিডেশন রোধ করার জন্য কি ইউজ করতে পারি বলো তো? দেখি কেমন পারো। অ্যান্টি অক্সিডেন্ট। এই শব্দটা শুনছো না তোমরা?
যে যে বিভিন্ন রকম ক্রিম ট্রিমের অ্যাডে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ক্রিম, ঠিক আছে? তো অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে জারণটাকে রোধ করে। ওকে, এগুলো মাথায় রাখতে পারি, এগুলো যে লাগবেই এমন না। এবার আসো কীভাবে নর্মালি ন্যাচারালি বা আমরা বাসা বাড়িতে আগে থেকে কি পদ্ধতিতে সংরক্ষণ করা হতো। যেমন মাছের শুটকি করা হয়, শুকায়ে শুটকি করা হয়, লোনা ইলিশ মাছে লবণ দিয়ে লোনা করা হয়। লবণ কিন্তু খাদ্য সংরক্ষণের অন্যতম উপাদান। আচার কি করে, আচার তৈরি করা হয়, আচার অনেকদিন থাকে না। তোমরা সবাই জানো যে আচারের মধ্যে যদি পানি যায় নষ্ট হয়ে যাবে না। আসলে হয় কি, পানি গেলে কে গ্রো করে বলো তো? ব্যাকটেরিয়া। এই জন্য ব্যাকটেরিয়াদেরকে নষ্ট করে দেয়, বুঝতে পারছো? আচ্ছা, আবার দেখো বরফ দিয়ে শীতল করলে ওই সময় ওইগুলো সব মারা যায়, থাকতে পারে না। চিংড়ির নাপ্তে দল, এইটু জাস্ট পড়ে রাখো, দেখাবানি মাছের আগে জাস্ট দেখাও চিংড়ির নাপ্তে মাছের শীতল পড়াই দিব। এগুলো সবই খাদ্য সংরক্ষণের প্রচলিত উপায়। বর্তমানে আর কি ইউজ করা হয়? ক্যানিং করা হয়। ক্যানিং মানে কি? ক্যান মানে কি বলতো? কৌটা। ক্যান মানে কি? যে কৌটার মধ্যে অনেক কিছু রাখা হয়। এখন দেখবা যে অনেক সুপার শপে অনেক কিছু কৌটার মধ্যে থাকে, ক্যানিং করা হয়। হ্যাঁ, মানে কৌটাজাতকরণ করা হয়। তারপরে আছে ধোয়ার মাধ্যমে স্মোকিং করা হয়। ক্যানিং, স্মোকিং, এগুলো হচ্ছে আধুনিক প্রসেস। কি বলতো? ক্যানিং আর স্মোকিং। এখন চলে আসো, আমরা মানে যারা খাদ্য সংরক্ষণের এই কাজগুলো করে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করে। এবং রাসায়নিক পদার্থ কিন্তু ভালো আছে, খারাপ আছে। যেগুলো অনুমোদিত, মানে যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো ব্যবহার করা যাবে সেগুলোকেই ব্যবহার করা উচিত। কিন্তু অনেক কিছু অনুমোদনহীন সেগুলো ব্যবহার করে, সেগুলো খারাপ এবং সেগুলোর জন্যই আমাদের রোগ সৃষ্টি হয়। আবার কিছু আছে অনুমোদনের মাত্রা আছে। মনে করো কোনো একটা উপাদান 1% ইউজ করতে দিল, কিন্তু কেউ এটাকে বেশি ইউজ করতেছে, তখন সেটাও খারাপ না? তো এই হচ্ছে বিষয়, মানে অনুমোদন দেওয়া হয় মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে। তো রাসায়নিক পদার্থগুলো অনুমোদিত কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো ব্যবহার করা হয়। যেমন উদাহরণ কি স্যার? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা আসলে কি? খাবার লবণ। সোডিয়াম নাইট্রেট NaNO3, দেখছো CO3 বলতেছিলাম। এবারে ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বেনজয়েট, এগুলো লাগবে না। সোডিয়াম বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, বেনজিনের সাথে যুক্ত হয়, দরকার নাই। সরবেট, জাস্ট নামগুলো একবার পড়ো। কি কি সরবেট আছে? পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। এগুলো সবগুলো অনুমোদন দেওয়া হয়েছে, এগুলো ব্যবহার করতে পারে। আর স্বাস্থ্য ঝুঁকির কারণে একটা জিনিসকে অনুমোদন দেওয়া হয় না, যেমন ব্যবহার করা উচিত নয়, কিন্তু খাদ্যে বা ফলমূলে ইউজ করা উচিত নয়, অন্য কাজে ইউজ করা হয়। ফরমালিনের নাম আমরা সবাই শুনছি, সবাই দেখাও ফরমালিন কি ব্যবহার করা উচিত? ফরমালিন ক্ষতিকারক, এটা ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, এখন আমরা দেখব যে খাদ্যে কি কি ধরনের ভেজাল আসলে আছে এবং সেগুলা কি কি। সবাই একটু খেয়াল করো, খাদ্যে ভেজাল এবং রঞ্জকের ব্যবহার। এই সুন্দর পৃথিবীতে বাঁচতে হলে আমাদের নির্মল পরিবেশ প্রয়োজন। নির্মল পরিবেশের পাশাপাশি খাদ্যও ঠিকমতো খেতে হবে, মানে খাদ্য নিরাপদ হইতে হবে, তাই না? নিরাপদ খাদ্য ছাড়া কি আমরা সুস্থভাবে বাঁচতে পারবো? আচ্ছা, এখন খেয়াল করো, মনোযোগ দাও, যে অনেক সময় বাজারে ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর বিভিন্ন রকম ভেজাল এবং রঞ্জক দিয়ে বিক্রি করা হয়। যেমন একটা উদাহরণ আমি তোমাদের বোঝাই, আর একটা কথা লেখা আছে, যেমন এরকম চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছে কি, রোমান সাম্রাজ্যের নাম শুনছো না? রোমানরা পানীয় আধার হিসেবে, মানে জল বা পানি রাখার জন্য যে পাত্র ব্যবহার করতো, ওটা কিসের তৈরি ছিল? সীসা। সীসা মানে কি স্যার? লেড। সীসা মানে কি? লেডের তৈরি ছিল। এখন কি হয়েছে? লেড মানে সীসা, মার্কারি না। তো লেডের ক্ষেত্রে ওই পানি, মানে ওই তরলের মধ্যে, পানির মধ্যে লেড চলে যাইতো, তাহলে তারা কি লেড খাইতো না? লেড তাদের দেহে যাইতো। লেড দেহে গেলে কি সমস্যা ছিল? তাদের সন্তানরা, শিশুরা বিকলাঙ্গ হয়ে যেত। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম কি হতো? বিকলাঙ্গ প্রজন্মের জন্ম দিত। এই সীসার বিষাক্ততা, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা, এত বেশি ইম্পর্টেন্ট না। বাংলাদেশেও খাদ্যে ভেজাল মেশানো হয়, সেগুলো আমরা একটু পরে পড়তেছি। অ্যান্টিবায়োটিক, বাণিজ্যিক রং, কীটনাশক, ফরমালিন, হেভি মেটাল। আবার যেগুলো আছে মাছ, গৃহপালিত পশু, হাঁস মুরগিকে দেখো তো, অনুমোদন নাই এমন জিনিসপত্র যদি খাওয়ানো হয়, অননুমোদিত মানে কি?
অনুমোদন নাই। যেমন মনে করো একটা জায়গায় মাছ পালন করতেছে বা মাছ চাষ করতেছে, মাছ তো পালন করে না, মাছ চাষ করে, মাছ চাষ করতেছে, কিন্তু যে খাবার মাছকে খাওয়াইলো সেটার অনুমোদন নাই, তাহলে মাছের ওই যে ক্ষতিকর প্রভাবটা মাছ তো আমরা খাবো পরে কিনে, আমাদের দেহে এসে পড়বে। মনে করো ওই যে পশু, হাঁস মুরগির খামার আছে না, সেখানে এমন খাবার খাওয়াইলো যেগুলো অনুমোদন নাই, তাহলে কি সমস্যা হবে? ওই বিষক্রিয়া বা ওই রাসায়নিক পদার্থ কি ওই মাংসের মধ্যে প্রবেশ করবে, সেটা আবার আমরা খাবো, আমাদের দেহে আসবে, এই হচ্ছে বিষয়। সো মানব দেহের জন্য কি এটা হুমকি স্বরূপ। আবার অনেকগুলো আছে ক্ষতিকর দিকের মধ্যে, বাণিজ্যিক রং ইউজ করে, কাপড়ে রং ইউজ করে কোথায়, যেমন তোমরা আইসক্রিম খাও না, ললি আইসক্রিম, ওই যে 10-15 টাকা, এই ওটা খাওয়ার পরে সবুজ কালারেরটা কি হয়, ঠোঁট সবুজ হয়ে যায় না? কমলা কালারেরটা কি হয়, ঠোঁট কমলা হয়ে যায় না? যায় কি না? তোর মধ্যে কি আছে? রং আছে। কি রং? বাণিজ্যিক রং। আর যেগুলো আরো কম দামি, ওই যে তোমরা খাও আইস গোলা, এই যে আইসক্রিমের পরে কি আছে, গোলা আইসক্রিম, ওই যে 3-4টা কালার থাকে, ওই যে ইসে বিক্রি করে, তোমার বিভিন্ন মেলা টেলাতে বিক্রি করে, যেখানে মানুষের স্কুলের সামনেও করে, ওই আইস গোলা টোলা বিভিন্ন কালার লাগাই দেয়। হ্যাঁ, তো এইগুলাতে কি কাপড়ের রং টং ইউজ করে। তো কাপড়ের রং যদি তোমরা খাও, কি খারাপ অবস্থা হবে। লজেন্স, বেগুনি, এই অনেক জায়গায় দেখবা বেগুনি বিক্রি করে, লাল লাল বেগুনি, হ্যাঁ, কালার দিয়ে দেয়, বড়া, এগুলা। তো এই সব কিছু আমাদের কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে ফেলবে? যকৃতের। দাগাও, শেষ করো। যকৃতের কার্যকারিতা নষ্ট করে ফেলবে। লাস্ট কথাগুলো বলি, ফরমালিনে ডুবানো মাছ এবং ফল, ফরমালিনে ডুবানো মাছ ফল, এই জিনিসগুলোতে সমস্যা কি হবে ভাবতে পারো কি? একটা জিনিস মনে করো, একটা মাছ ফরমালিন দিয়ে রাখছে সংরক্ষণ করার জন্য, কিন্তু ফরমালিন মেইনলি লাশ সংরক্ষণে ব্যবহার করা হয়, সেটা মাছ সংরক্ষণ মানে মাছের লাশ সংরক্ষণ করতেছে, পরে দেখবেন। তো এখন আসো, মাছ ফরমালিনে ডুবানো আছে, এখন এই মাছটাকে তুমি বাসায় নিয়ে যায় পরিষ্কার করলা, ধুয়ে রাখলা, ভাবতেছো কি ফরমালিন মনে হয় চলে যাবে, কিন্তু ফরমালিন কি করে জানো? ফরমালিন হচ্ছে ওই মাছের কোষের সাথে যৌগ তৈরি করে, ফলে মাছ ধোয়া হলেও যৌগটি মাছে থেকে যায়, পরে রান্না করা মাছের সাথে মানব দেহে প্রবেশ করে। তাহলে ফরমালিন কি মাছ ধুইলে যাবে? এটা মাথায় রাখতে হবে। আর ফরমালিন কি করে জানো? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফরমালিন কি করে দেখো তো, আমরা বুঝলাম যে মাছ কেন পচে যাবে, ব্যাকটেরিয়া আক্রমণ করে মাছ পচে যাবে। ফরমালিন দিলে কি ব্যাকটেরিয়া আসতে পারবে? তখন মাছ আর পচবে না, এই জন্য এটা পুরো করা হয়। এবার আসো, ফরমালিনের কারণে অনেক ধরনের রোগ হতে পারে। আবার আরেকটা কথা বলে শেষ করি, এটা জাস্ট আমাদের 2 মিনিট লাগবে ইনশাল্লাহ। একটা কথা বলি, মনে করো সবজি চাষ করে, সবজি চাষিরা যারা সবজি চাষ করে, আজকে মনে করো তারা সবজি, আজকে বিকালে সবজিতে কীটনাশক ছড়াইলো। মনে করো একজন চাষি বেগুন চাষ করে, এখন বেগুনে প্রচুর পোকামাকড় আসে, কীটনাশক তো দেওয়াই লাগবে। তো কীটনাশক দিল, পরের দিন সকালে সে বেগুনগুলো তুলে বাজারে নিয়ে গেল, কিন্তু ওই বেগুনের গায়ে ওই কীটনাশকগুলো এখনো ভালোভাবে রয়ে গেছে। এখন পরের দিন তোমার আব্বু সেটা কিনে নিয়ে আসলো বাজার থেকে, তোমার বাসায় রান্না হলো, তাহলে কি ওই বেগুনের গায়ে কি কীটনাশকটা লাগানো আছে না? তাহলে তখন কি হবে? ওইটা তোমার দেহে চলে যাবে না? দেহে চলে যাবে। তার মানে আমাদের মনে রাখতে হবে এখানে একটা সময়সীমা আছে। কীটনাশক ব্যবহার করলে ধরো ওই কীটনাশক 3 দিন পরে নষ্ট হবে বা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, ফলে 3 দিন পরে তার বাজারে বিক্রি করা উচিত ছিল। বুঝতে পারছো? তাহলে আমার কথা, আমি তো বইয়ে অনেক কঠিন করে লেখা, সবাইকে আমার কথা বোঝা গেছে? তাহলে কিন্তু না, ও আজকে দিয়ে কালকে বিক্রি করে দিচ্ছে, তখন কি ওই কীটনাশকটা সবজির মধ্যে রয়ে গেছে না, সেটা ক্ষতিকর। এটাই বলছে যে কীটনাশকের ওই সময়টাকে বলা হয় কি বিষাক্ততার সময়, শেষ হবার আগেই যদি বাজারজাত করা হয় তখন বিষাক্ত খাদ্যের প্রভাবে কি হবে? স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে। এবং কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়? শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের শরীরে বাড়ন্ত কোষ থাকে, সেগুলো বিষাক্ত কীটনাশকের প্রভাবে বিরূপ প্রভাব হয়, মনের বিকাশ ব্যাহত হয়। এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, এগুলো জাস্ট নিজের মতো করে পড়বা। এবার চলে আসো, এটা পড়বো, অ্যান্টিবায়োটিক কি স্যার? সবাই একটা কাজ করো, এই অ্যান্টিবায়োটিকের গোল করো। মনে রাখবা অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। কার বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আমাদের দেহে যখন কোনো ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ হয়, রোগ সৃষ্টি হয়, তখন আমরা কি খাই?
অ্যান্টিবায়োটিক খায়। ডাক্তার আমাদেরকে কি প্রেসক্রিপশন করে? আমরা খাই নাকি ডাক্তার প্রেসক্রাইব করে? আমরাই খাই। কিন্তু অ্যান্টিবায়োটিক বিক্রির নিয়ম হচ্ছে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ। কিন্তু ফার্মেসিওয়ালাদের সাথে আমাদের ভালো যোগাযোগ, মানে ওই কাকা খালু মামা, মামা আমার 2টা জ্বরের ওষুধ দেন অ্যান্টিবায়োটিক, হ্যাঁ এবার যাই বড় ভাই ওষুধ দেন, মানে এইভাবে আমাদের বর্তমানে অ্যান্টিবায়োটিক মিস ইউজ হইতে হইতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। মানে এই অ্যান্টিবায়োটিক পরে তোমার বডিতেও কাজ করবে না আর কারোর বডিতেও কাজ করবে না। ব্যাকটেরিয়া বুঝে যাবে যে অ্যান্টিবায়োটিক আমার এইভাবে মারে, তাহলে আমি আমার আকৃতি এভাবে চেঞ্জ করে ফেলবো, ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক আমার আর মারতে পারবে না। তখন কি হবে জানো? তখন এই অ্যান্টিবায়োটিক ধরো যে ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করবে, তুমি অ্যান্টিবায়োটিক খাওয়া কোনো কাজ হবে না। এভাবে একসময় কি সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে, কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। তখন রাজত্ব কাদের? ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই জন্য চিকিৎসকের রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, তাছাড়া অ্যান্টিবায়োটিক যত্র ইউজ করা যাবে না। আর অনেকে মাছ এবং পশু খাদ্যের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, ফলে কিন্তু ওটা আবার মানুষের শরীরে চলে আসছে। তুমি খাচ্ছ না, বাট যে তোমার মাছটা বিক্রি করছে, যে জায়গা থেকে কিনে আনছে, ওই লোক মাছে অ্যান্টিবায়োটিক খাওয়াইছিল, সেই অ্যান্টিবায়োটিক এখন তোমার বডিতে চলে আসছে। এবার আসো হেভি মেটালের ইংলিশ কি বলো তো, বাংলা কি? ভারী ধাতু। ভারী ধাতু লিখে ফেলো। মাছ পশু খাদ্য যেমন ট্যানারির বর্জ্যে ভারী ধাতু ইউজ করা হয়। ভারী ধাতু কারা আছে একটু উদাহরণ দেন। মনে করো ক্রোমিয়াম, তারপরে হচ্ছে ক্যাডমিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে লেড, এগুলো সব মার্কারি, এগুলো সব হচ্ছে ভারী ধাতু। বুঝতে পারছো? এই মার্কারির নাম তো এম দিয়ে হওয়া উচিত, এইচ জি কেন রে? আচ্ছা, ট্যানারি বর্জ্য মানে কি? যে বর্জ্য নিয়ে সবাই টানাটানি করে, তাই না? তার নাম কি? ট্যানারি বর্জ্য মানে কি? চামড়া শিল্পের বর্জ্য। তোমরা অনেক সময় কোরবানি ঈদের সময় দেখবা এই কথাটা বেশি আসে। ঢাকার সাভারের হাজারীবাগে ট্যানারি শিল্প আছে। ট্যানারি শিল্প মানে কি? চামড়া শিল্প। চামড়া শিল্পে অনেক বর্জ্য তৈরি হয়, ওখানে ক্রোমিয়াম ইউজ করে। চামড়া শিল্পে কি ইউজ করে? চামড়াকে মানে কিছু প্রসেস করার জন্য ক্রোমিয়াম ইউজ করে। যাই হোক, এবার আসো তাহলে এইগুলা ট্যানারি বর্জ্য, কয়লা, মাটি, এগুলা বিষ্ঠা, এগুলা ব্যবহার পরিহার করতে হবে। এবার বাণিজ্যিক রং তোমাদের অলরেডি বলছি, আইসক্রিম, গোলা আইসক্রিম, শরবতেও কিন্তু কালার থাকে। তোমরা খাও না স্পিড এগুলা, দেখো না খাওয়ার পরে হলুদ হয়ে যাবে না মুখটুক, জিব্বা হলুদ হয়ে যায় না, ওগুলোতে কালার থাকে। রঙিন পানীয়, রঙিন যে কালার দিয়ে পানীয়গুলো বানায় সেগুলা, ভাজা বড়া, বিভিন্ন মিষ্টি তৈরির কারখানা, এগুলোতে ইউজ করে। দেখো তো প্রতিকার কি? এগুলো ইউজ করা যাবে না, এই হচ্ছে বিষয়, আর কিছু না। অনুমোদিত জিনিসগুলো ব্যবহার করতে হবে। ফরমালিন, সবাই লিখে রাখো, হোয়াট ইজ ফরমালিন? দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি তোমাকে বোঝা দিচ্ছি এক্সট্রা। ফরমালিন কি লিখে রাখো? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড এর, দেখো সবাই, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। আমি তো লিখতে পারছি না এখানে, আমি অন্যভাবে লিখার ব্যবস্থা করি। দেখো ফরমালিন কি স্যার? ফর্মালডিহাইডের, এখানেও, ও আচ্ছা, দেখো ফর্মালডিহাইডের একটা যৌগ, তোমরা এগুলো পড়োনি এখন অ্যালডিহাইডের মধ্যে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। তাহলে বলো ফরমালিন কি? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। লিখছো? ফর্মালডিহাইডের কত পার্সেন্ট? 40% জলীয় দ্রবণ। আচ্ছা দ্রুত শেষ করো, এই নিচে লেখো, হ্যাঁ এখানে লিখে রাখো। আবার ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40%। এখন ফরমালিন কোথায় ইউজ করে? মূলত দাগা, ওটা মর্গে লাশ সংরক্ষণের কাজে। আমরা যে মেডিকেলে যখন পড়ি, তো মেডিকেলে আমাদের ওই লাশ দেখে ওই লাশের বিভিন্ন অঙ্গ টঙ্গ পড়তে, এগুলো সব কোথায় জমানো থাকে? ফরমালিনের মধ্যে। ফরমালিন মর্গে লাশ সংরক্ষণে ইউজ করা হয়। শুধু লাশ না, লাশের অঙ্গগুলোও সংরক্ষণ করা হয়। মাছ, দুধ, ফলে কোথায় ফরমালিন বেশি ইউজ হয়? মাছ এবং ফলে। কোথায় ইউজ হয়? ফল দেখবা যে পচতেছে না, মাছ পচতেছে না, দুধেও এখন দিচ্ছে, কি করব? বইয়ে লিখছে, এখন পড়ো। ফরমালিন ব্যবহার সম্পূর্ণ পরিহার করা। আচ্ছা, কীটনাশক, এখানে সবাই লিখছেন ফর্মালডিহাইডের কথা। কীটনাশকে দেখো ডিডিটি কথা লাগছে, ডিডিটি,
মানে কোথায় ইউজ করা হয়? শুটকিতে কি ইউজ করা হয়? হোয়াট ইজ ডিডিটি? লেখো সবাই, ডিডিটি মানে হচ্ছে ডাইক্লোরো, ডাইক্লোরো। আবার ডিতে কি আরেকটা ডাইক্লোরো, ডাইফিনাইল, ডাইফিনাইল। ডিডি হইল ট্রাইক্লোরো, টি হইল ট্রাইক্লোরো, আর জিনিসটা হচ্ছে ইথেন। তাহলে পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, মজা না? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এগুলো পড়বা, একটু ভাব নিবা। হ্যাঁ, বলতো ডিডিটি মানে কি? ঠিক আছে, ডাইক্লোরো ডাইফিনাইল। হ্যাঁ হ্যাঁ, ও জিজ্ঞেস কেন? তুমি বলতে পারবা না কেন? কি পারবা না? ফরমালিন পারবা না? ফরমালিন কি? ফর্মালডিহাইডের 40% জলে ধর্ম। তুমি জিজ্ঞেস করো না কয়জন পারে, দেখো এত সোজা। তোমার ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এবার আসো, শাকসবজিতে যে জিনিসগুলো ইউজ করার কথা বললাম, এগুলো কি ইউজ করে বাজারে কি দ্রুত নিয়ে যাওয়া যাবে? ওটার বিষক্রিয়া শেষ হওয়ার পরে, মানে বিষাক্ততা শেষ হওয়ার পরে নিয়ে যেতে হবে। আচ্ছা, লাস্ট 30 সেকেন্ড, রাসায়নিক পদার্থ, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফল পাকাইতে কি ইউজ করা হয়? কার্বাইড। সবাই এটা মুখস্থ করো এখনই, তোমার ইয়ার ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন। ফল পাকাতে কার্বাইড, বলো কি? ফল পাকাতে কার্বাইড। আর হচ্ছে কোমল পানীয়তে মাত্রাতিরিক্ত কি ইউজ করে? সরবেট। আচ্ছা, কোমল পানীয় ইংলিশ কি স্যার? সফট ড্রিঙ্কস। কি মনে রাখবো আমরা? মনে রাখবো সফট ড্রিঙ্কস সরবেট। কি মনে রাখবো সবাই? বলো সবাই, উচ্চারণ করো, সফট ড্রিঙ্কস সরবেট, সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সরবেট। আর ফল পাকাতে কার্বাইড, পাকাতে কার্বাইড, সফট ড্রিঙ্কস সরবেট, ফল পাকাতে কার্বাইড, সফট ড্রিঙ্কস সরবেট। এগুলো অনুমোদিত ব্যবহার করতে হবে, পরিমিত ব্যবহার করতে হবে। আর জীবাণু, অনেক জায়গায় আছে কি খাদ্য প্রস্তুতির সময় কোনো কিছু জীবাণু মিশতে পারে, এমন পরিবেশে অনেক জায়গায় অনেক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে না। তোমাদের ফুচকা থেকে শুরু করে এ দেখো, বায়ো সিকিউরিটি নিশ্চিতকরণ, এটা মনে রাখো। বায়ো মানে কি? সিকিউরিটি মানে কি? সিকিউরিটি। আর বায়ো মানে তো জীব। তোমরা কখনো দেখছো? তোমরা বই গোছাও, কোনো সমস্যা নাই। কখনো কি তোমরা দেখছো যে সিমাই পা দিয়ে সেমাই তৈরি করছে? ইউ, এই দেখো বিশুদ্ধ সেমাই। আচ্ছা, শুধু তাই না, দেখো আরো অবস্থা দেখো, এই যে এখানে তৈরি হচ্ছে, দেখো ইউ, স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর। আচ্ছা, যাই হোক, এগুলা এগুলা তো এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে খাদ্যগুলা এগুলো করা যাবে না। সেমাই এভাবে ভাজে। তো যাই হোক, তাহলে সবাইকে বুঝছি, এটুকু পড়ে ফেলবো ইনশাল্লাহ। দেখা হবে, আল্লাহ হাফেজ।